মানুষ নিজেই ইতিহাস তৈরি করে, কিন্তু সে তার ইচ্ছেমতো ইতিহাস তৈরি করে না। যে পরিস্থিতিতে সে ইতিহাস তৈরি করে তা সে নিজে বেছে নেয় না। সে ইতিহাস তৈরি করে আগে থেকেই বিদ্যমান পরিস্থিতির মধ্যে, যা সে অতীত থেকে পেয়েছে। কার্ল মার্কসের এই কথাটি ইয়র্গস লান্তিমস 2025 সালে মুক্তি পাওয়া সিনেমা বুগোনিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য। বুগোনিয়া একটা ডার্ক স্যাটায়ার ফিল্ম। এটা 2003 সালের একটি কোরিয়ান সিনেমা সেভ দ্য গ্রিন প্ল্যানেটের রিমেক। পুয়ার থিংসের মতো এই সিনেমাতেও ইয়র্গস সিম্বলিজম ও ব্যঙ্গবিদ্রুপের মধ্য দিয়ে সমাজের বিভিন্ন গুরুতর সংকট ও মানুষের বিভিন্ন আত্মবিধ্বংসী বোকামিকে উন্মোচন করেছেন। পুয়ার থিংস সিনেমায় যেভাবে একজন নারীর আত্মহত্যা, তার পুনরুজ্জীবন ও একটা বিরূপ সমাজ ব্যবস্থার মধ্যে স্বাধীন চেতা নারী হিসেবে নিজের অবস্থান তৈরির সংগ্রামকে একটা ইউটোপীয় পরিবেশ, নানান সিনেমেটিক কৌশল ও সিম্বলের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে, তেমনইভাবে বুগোনিয়া সিনেমায় তুলে ধরা হয়েছে কীভাবে বুর্জোয়া কর্পোরেট ব্যবস্থায় বঞ্চিত নিষ্পেষিত একজন সাধারণ মানুষ তার বঞ্চনা ও নিষ্পেষণ থেকে পরিত্রাণের পথ খুঁজছে। এই সিনেমার তিনটি চরিত্র: টেডি, মিশেল ফুলার ও ডন। মিশেল ফুলার এই সিনেমায় একটি কর্পোরেট চরিত্র, যাকে এলিয়েন সন্দেহে তারই বিশাল ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষুদ্র একজন শ্রমিক টেডি কিডন্যাপ করে। টেডি ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী। তার শক্ত ধারণা এলিয়েনরা কর্পোরেট সেজে মানবজাতিকে এক্সপ্লয়েট করছে। তারা মানবজাতির উপর নানা ধরনের এক্সপেরিমেন্ট চালিয়ে তাদের সৃজনশীলতাকে নষ্ট করে দিয়েছে। হেজিমনিক ন্যারেটিভ প্রচার করে মানুষকে বোকা বানিয়েছে। ব্যাপক গ্যাসলাইটিং করে তারা নিজেদের দোষ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। তাদের এক্সপেরিমেন্টের ফলে আমাদেরকে বিষাক্ত রাসায়নিকযুক্ত খাদ্য খেতে হচ্ছে ও পৃথিবীতে মৌমাছির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করে আমাদের জীবনকে বিপন্ন করছে। মোদ্দা কথা, এলিয়েনরাই আমাদের জীবনের প্রত্যেকটি খুঁটিনাটি চিন্তা নিয়ন্ত্রণ করছে। আমাদের স্বপ্ন, আশা ও আকাঙ্ক্ষাকে খুবই ক্ষুদ্র গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে, শুধুই কোনোভাবে বেঁচে থাকার চিন্তায় নামিয়ে এনেছে। এর কোনোটাই মিথ্যা নয়, সবটাই সত্যি। কিন্তু এগুলো কোনো এলিয়েন নয়, বরং মানুষই করছে। টেডি এখানে সেই মানুষগুলোর প্রতি একটা বিদ্রূপ, একটা কটাক্ষ, যারা আত্মকেন্দ্রিকতা ও শ্রেষ্ঠত্ব বোধের কারণে নিজেদের দোষ দেখতে চায় না। ষড়যন্ত্র তত্ত্বে টেডির আত্মবিশ্বাস আমাদের কাছে যেরকম বোকামো বলে মনে হয়, এরকম নানান বোকামি আমরা আমাদের প্রাত্যহিক জীবনে করে চলছি। আসলে নিজেদের ধ্বংসের জন্য আমরা নিজেরাই দায়ী, বা সমাজের ধ্বংসের কারণ সমাজের অভ্যন্তরে বিভিন্ন বস্তুগত শর্তের মধ্যেই নিহিত। এই চরমতম সত্যের চূড়ান্ত অস্বীকৃতির মধ্যেই বুগোনিয়া সিনেমার আয়রন। মিশেল যতটা এক্সপেরিমেন্ট, প্রফিট ও নিজের সোশ্যাল স্ট্যাটাসের পরোয়া করে, ততটা মানব জীবন নিয়ে করে না। তার চরিত্রে মানুষের প্রতি মমতার চেয়েও যান্ত্রিকতা, অনিয়ন্ত্রণমূলক ও কর্তৃত্ববাদী মানসিকতার ছাপ সুস্পষ্ট। পুঁজিবাদী ব্যবস্থায় কর্পোরেশনগুলো যেভাবে প্রাণ ও প্রকৃতি ধ্বংস করে, মানুষের জীবনকে অসহনীয় অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়, তার বিপরীতে তাদের মধ্যে কোনোরূপ অনুশোচনা দেখা যায় না। বরং আমাদের সর্বস্ব নিয়ে ফেলে তারা শেষে আমাদের সামনে উদ্ধারকর্তা হিসেবে হাজির হয়। এই বৈষম্যমূলক ব্যবস্থার সমর্থনে নানান ন্যারেটিভ তৈরি করে, আর যারা এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলে তাদেরকে মানসিক বিকারগ্রস্ত বা পাগল বলে ঘোষণা করে। টেডিকেও শুরুতে আমাদের পাগলই মনে হয়েছিল, কিন্তু পরে আমরা দেখলাম মূলত নিজের প্রকৃত পরিচয় লুকোতেই মিশেল টেডিকে তার চিকিৎসা দরকার বলে পাগল হিসেবে আখ্যায়িত করেছিল। এর ফলে এই উদ্ভট সত্য উন্মোচনে টেডির উদ্ভট বিদ্রোহেরও একটা যৌক্তিক ভিত্তি পাওয়া যায়। কেননা মিশেল যেভাবে পুরো সিনেমা জুড়ে তার পরিচয়কে লুকিয়েছে, বাস্তব জীবনের কর্পোরেটরাও নানা মানবিক ও মোটিভেশনাল কথা ও চ্যারিটির আড়ালে তাদের সিস্টেমেটিক যে টর্চার সেটাকে আড়াল করে। টেডি যেমন পাগল নয়, তেমনই পাগল নয় পুঁজিবাদ বিরোধী লড়াইয়ের শরিকেরা। ফলে আমরা দেখতে পারি যে টেডি ও মিশেল সিনেমায় দুটো বিপরীত দার্শনিক ও রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধি। পুরো সিনেমা জুড়েই মিশেল ও টেডি নিজেদের সঠিক বলে প্রতীয়মান করার চেষ্টা করেছে, আর উভয়ের মাঝখানে চরিত্রটি হলো ডন। টেডি ও মিশেল এই দুই বিপরীত পক্ষের লড়াইকে তার মনে হয়েছে কেবলই এক ধারাবাহিক নিষ্ঠুরতা। ডন যেন এখানে বিপন্ন বিধ্বস্ত মানবতা, একটা মানবিক সমাজের স্বপ্ন সে দেখেছে, যেখানে সে একজন নারীকে নিয়ে সুখে ঘর বাঁধতে পারবে। সেই মানবিক স্বপ্নকে বাস্তবায়ন করার পরিস্থিতি তার সামনে উপস্থিত ছিল না। এই নিয়ন্ত্রণ ও ক্ষমতা দখলের নিষ্ঠুর লড়াইয়ে ডন নিজের কোনো জায়গা খুঁজে পায়নি, ফলে সেই ময়দান থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার আগে সে বলেছে সে মাদারশিপে যেতে চায়, কিন্তু টেডিকে ছাড়া সে কোথাও যাবে না। পুরোটা সময় টেডিকে সে তার সংগ্রামে সহযোগিতা করে গেছে, টেডির প্রতি সহানুভূতি দেখিয়েছে, কারণ ছোটবেলা থেকেই সে টেডির নানান কষ্টকর অভিজ্ঞতা সচক্ষে দেখেছে। শেষে টেডির ও ডনের মৃতদেহকে নিয়ে মাদারশিপের জন্য রওনা হওয়ার দৃশ্যটি ভীষণ অর্থবহ, কারণ টেডি যখন তার লক্ষ্যে পৌঁছতে যাবে তখন সে তার মানবিক বন্ধুটিকে ভোলেনি, কিন্তু ততক্ষণে তার বেঁচে থাকার একমাত্র কারণ ডনরূপী মানবতা মরে গেছে। এখানেই প্রাসঙ্গিক হয়ে আবার ফিরে আসে মার্কসের সে কথা, মানুষ নিজেই ইতিহাস তৈরি করে, কিন্তু সে তার ইচ্ছা মতো ইতিহাস তৈরি করে না। সে ইতিহাস তৈরি করে এমন পরিস্থিতিতে যে পরিস্থিতিকে সে নিজে বেছে নেয় না। সে ইতিহাস তৈরি করে আগে থেকে বিদ্যমান পরিস্থিতির মধ্যে, যা সে অতীত থেকে পেয়েছে। মিশেল ও টেডির
এই দ্বন্দ্বকে এড়িয়ে নতুন ইতিহাস রচনা করা সম্ভব নয়, বরং এই দ্বন্দ্বকে স্বীকার করে নিয়ে ও যৌক্তিক মীমাংসা করেই আমাদের ইতিহাস রচনা করতে হবে। যতই উদ্ভট মনে হোক না কেন, এই সিনেমা আমাদের সমাজ ব্যবস্থার অন্তর্নিহিত সমস্যার অনুপ্রেরণা থেকেই তৈরি। ডিরেক্টরের অনেক ইচ্ছাকৃত অস্পষ্টতার কারণে সিনেমার সারবস্তু সহজেই বোধগম্য হয় না। ফলে এই সিনেমাকে বলা যায় সরল ডিরেকশনে একটা জটিল গল্প। অনেক কিছুই বলার ছিল, বলা হয়নি। অন্য কোনোবার হয়তো বলা যাবে। এবারের মতো আদিওস।